সিদ্ধান্ত কিন্তু আজকেই নিতে হবে, অক্সিজেন সিলিন্ডার নাকি গাছ। কিভাবে সভ্যতার কণায় কণায় প্লাস্টিকের কণা ঢুকে গেছে। আমরা বোধহয় ভালো আছি, কিন্তু পরিবেশকে বোধহয় ভালো রাখতে পারছি না। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, কলকাতা শহর জলের তলায় চলে যাচ্ছে। আমরাই দায়ী তার জন্য কিছুটা। নেচারকে, মাদার আর্থকে যেভাবে শুধু গ্রহণ করে চলেছি, শুধু ব্যবহার করে চলেছি, সুতরাং একদিন না একদিন তো তার একটা শেষ থাকেই। যদি আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা যদি 1.5 ডিগ্রির ওপর উঠে যায় এবং সেটা যদি সত্যি হয়, তাজমহলকে কিন্তু আমরা একটা ট্রাপোজিয়াম তৈরি করেছি। এই ট্রাপোজিয়ামের মাধ্যমে এর চারদিকেতে একটা শিল্ড তৈরি করা হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে বায়োশিল্ড। সেই ক্যাথিড্রাল চার্চেও এই একই প্রবলেম। এটা কিন্তু শুধু ভারতবর্ষের প্রবলেম তা নয়, পরিবেশ তো আর শুধু ভারতবর্ষের সমস্যা নয়, এটা একটা গ্লোবাল ইস্যু। যারা কাজ করছেন তাদের উদ্দেশ্য বলবো যে গ্রিন কনজারভেশনসের কথা কিন্তু ভাবতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেছে যে 300টা নদী আমাদের কিন্তু ভারতবর্ষ থেকে হারিয়ে গেছে। সেই সময়ের জন্য আমরা কতটা প্রস্তুত সেটা কিন্তু সত্যিই আমাদেরকে ভাবাচ্ছে। এই প্লাস্টিক্সটা আসলে কি? এটা তো একটা পলিভিনাইল ক্লোরাইডস, এটা তো একটা কেমিক্যালস, এটা তো বিষক্রিয়া করবেই। খাবারের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আছে, সেইগুলো যখন গরম অবস্থায় থাকছে সেখান থেকে তো বিষক্রিয়া হবেই। এই কলা পাতার ব্যবহার, শাল পাতার ব্যবহার, বিভিন্নভাবে ট্র্যাডিশনাল যে জায়গাগুলোতে আমরা ছিলাম সেখান থেকে আমরা সরে যাচ্ছি। কোনো জায়গায় যদি কোনো টাওয়ারের কোনো প্রচণ্ড সেটা একটা হিট জেনারেট করে, তাহলে কিন্তু সেই জায়গাকার যে পাখিদের সংখ্যা সেটা কিন্তু কমতে দেখা গেছে। এটা গবেষণা থেকেই উঠে আসছে। মানুষের ঘনত্ব বাড়ার সাথে সাথে আমাকে কিন্তু সবুজের ঘনত্বকেও অবশ্যই একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। আজকের এপিসোডটা কিন্তু স্পেশাল। আজ বিশ্ব পরিবেশ দিবস, এমন একটা দিন যেদিন আমরা প্রকৃতিকে ভালো রাখার প্রতিশ্রুতি নিই। কিন্তু এই প্রতিশ্রুতিটা কি একদিনের জন্যে, নাকি এটা আমাদের রোজকার অভ্যাস হওয়া উচিত? যত্রতত্র প্লাস্টিক ফেলছি, আবর্জনা ফেলছি, প্রতিনিয়ত গাছ কেটে ফেলছি, প্রকৃতির ক্ষতি করছি। প্রকৃতি কি এগুলো মেনে নিচ্ছে, না আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে? আজকের এই পডকাস্টে আমরা এগুলো নিয়ে বিশদে আলোচনা করেছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন পরিবেশবিদ ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, আর আমি আপনাদের সকলের প্রিয় হোস্ট নন্দিনী। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। সিদ্ধান্ত কিন্তু আজকেই নিতে হবে, অক্সিজেন সিলিন্ডার নাকি গাছ। ওয়েলকাম ম্যাম টু নতুন পাতা সাথে নন্দিনী। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমরা বোধহয় ভালো আছি, কিন্তু পরিবেশকে বোধহয় ভালো রাখতে পারছি না। একদমই ঠিক বলেছো। যা চলছে একদমই তাই। সবকিছু মিলিয়ে পরিবেশটা অনেকটাই এফেক্ট হচ্ছে। ম্যাম, আবহাওয়ার এই যে হঠাৎ হঠাৎ পরিবর্তন, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, কলকাতা শহর জলের তলায় চলে যাচ্ছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি, পাহাড়ে ল্যান্ডস্লাইড শুনতে পাচ্ছি, এবং কলকাতার বাইরেও আমি রিসেন্ট ব্যাঙ্গালোর থেকে ঘুরে এলাম, সেখানে দেখতে পেলাম যে যেখানে আমরা ব্যাঙ্গালোরকে বলতাম যে চির বসন্তের জায়গা, সেখানে গরমে দরদরিয়ে ঘামছি, একটা হাঁসফাঁস পরিবেশ। এই পরিবর্তনগুলো কেন হচ্ছে? খুব স্বাভাবিক, কারণ এটা তো আমরাই দায়ী তার জন্য কিছুটা। কারণ আমরা এর আগেও দেখেছি বহু সভ্যতা কিন্তু বিলীন হয়ে গেছে। সেই সভ্যতাতে অনেক কিছু আমরা এখনো পর্যন্ত, যেগুলো বিভিন্ন ধরনের খনন কার্যে আমরা দেখেছি যে অনেক উন্নত সভ্যতা ছিল। সুতরাং বিজ্ঞানের যেভাবে অগ্রগতি আমরা দেখছি আর মানুষের যে চাহিদা, সমস্ত কিছু আজকে যেভাবে আমরা নেচারকে, মাদার আর্থকে যেভাবে শুধু গ্রহণ করে চলেছি, শুধু ব্যবহার করে চলেছি, সুতরাং একদিন না একদিন তো তার একটা শেষ থাকেই। এবং সেটা কিছুটা আমরা যেটা বিজ্ঞানের ভাষায় বলি অ্যানথ্রোপোসেন,
অ্যানথ্রোপোসেন প্রভাব, যেটা অ্যানথ্রোপোসেন এফেক্টস, যে মানুষেরই কৃতকর্ম যেগুলো থাকছে তার দ্বারা যেভাবে কার্বন ফুটপ্রিন্ট চারদিকে মানুষের দ্বারা বাড়ছে, বিভিন্ন জায়গায় কার্বনের মাত্রা বাড়ছে, গ্রিনহাউস গ্যাস যেগুলো আমরা জানি যে জীবাশ্ম জ্বালানি, সেই জীবাশ্ম জ্বালানিগুলো আমাদের বিভিন্ন কারণে, সেটা আজকের দিনে বলবো যে শুধু ইন্ডাস্ট্রি নয়, ইন্ডাস্ট্রি তো সব জায়গায় একরকম নয়, কিছু আমাদের যেভাবে আমরা প্রকৃতিকে ব্যবহার করছি, যেভাবে আমরা ব্যবহারিক জগতে আমাদের লাইফস্টাইল যেভাবে আমরা ম্যানেজ করছি, তার দ্বারা সেখান থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড, মিথেন, সালফার ডাই অক্সাইড এগুলো বাতাসে এসে মিশছে। এবং এটা তো আজকের সমস্যা নয়, এই সমস্যাটা প্রায় 1972 সালে, এটা কিন্তু স্টকহোমে যখন পরিবেশ আন্দোলন যেভাবে আমরা দেখেছিলাম যেভাবে শুরু হয়েছিল, সেখানে কিন্তু বারবার করে একটাই মেসেজ সকলকে, সভ্যতাকে দেওয়ার জন্য এই সম্মেলনের মেন গুরুত্বটা ছিল, সেটা হচ্ছে যে আমাদেরকে একটা লিমিটের মধ্যে আনা, আমাদেরকে বিভিন্ন যে আমরা আমাদের যে সমস্ত ব্যবহারিক জীবনে যা আমরা ব্যবহার করছি তার ফলে আমরা যেভাবে কার্বন ডাই অক্সাইড বাতাসে মেশাচ্ছি, সেটার একটা মানে অপরিকল্পনীয় তার পরিমাণ হয়ে দাঁড়াচ্ছে। এবং সেটার তো একটা রিভার্স থাকবেই, সেটার তো একটা প্রভাব থাকবেই, কারণ আমরা পৃথিবীকে যতদিন পারছি তাকে ব্যবহার করে চলেছি, কিন্তু তাকে যদি আমরা কবির ভাষায় বলি যে অতিক্রম করে চলে যাব, তাহলে তো তার একটা প্রভাব আমাদের এভাবেই আসবে, যেখানে আমরা জলবায়ুর একটা প্রখর একটা পরিবর্তন দেখছি, যে বিভিন্ন জায়গায় টেম্পারেচার হু হু করে বাড়ছে। কিন্তু মানে আজকের সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে, ব্যাঙ্গালোর বলছো, সেখানে ব্যাঙ্গালোর কিন্তু চিরসবুজ একটা জায়গা ছিল, মানে সেখানে যেভাবে টেম্পারেচার এখনকার দিনে মানুষকে ভোগ করতে হচ্ছে, যেখানে কিন্তু এসির ব্যবহার ছিল না, এতটাই সবুজ, এতটাই সবুজে মোড়া একটা জায়গা। সুতরাং আজকের এই সমস্ত সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে এই পরিবর্তন হচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে, এবং এই হিমবাহ গলে যাওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সি লেভেলটা রাইজ হচ্ছে, এবং এত ঘূর্ণিঝড়, তুমি হয়তো লক্ষ্য করেছো যে ফ্রিকোয়েন্সিটা যেটা ঘূর্ণিঝড়ে সেটা কিন্তু অনেক বেড়েছে। আমরা কিছুদিন অন্তর অন্তর, আগে হতো যে বছরে কালবৈশাখী ঝড় একটাই হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা লাস্ট ইয়ারেও দেখেছি যে কতগুলো ঝড় আছড়ে পড়েছে এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে। সুতরাং এগুলো তো আমাদের একমাত্র জলবায়ু পরিবর্তন যে হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণগুলো কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেখানে আজকে বরফের চাদর মোড়া যে জায়গাগুলো থাকতো সেখানে বরফ হারাচ্ছে। এই পরিবর্তন, এগুলোকে তো আমরা পরিবর্তন হিসাবে দেখছি। আমাদের যে হিট ওয়েভসের ডে, এগুলো কিন্তু বিজ্ঞানীরা দেখছেন যে আমাদের সারা বছরে কতগুলো দিন আমাদের এই গরম সহ্য করতে হচ্ছে। আগে হয়তো হতো গরমকাল একটা মাস, একটা বৈশাখ জ্যৈষ্ঠ, এই একটা মাসকে আমরা বলতাম গ্রীষ্মকাল, ছোটোবেলা থেকে সেরকম পড়ে এসেছি। কিন্তু এখনকার দিনে এখন কিন্তু একটা মাসের মধ্যে গরমকাল সীমাবদ্ধ থাকছে না, সেখানে দেখা যাচ্ছে হিট ওয়েভসের যে ডেজগুলো, সেগুলো লাস্ট ইয়ারেতে মানে যেভাবে বেড়েছে, সেখানে প্রায় 344 দিন বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে যে এই গরমের প্রভাবটা বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো থাকছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো বলতেই পারছি যে এগুলো জলবায়ু পরিবর্তনের কারণেই আমাদের এই বৃষ্টিপাতের যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি দেখা যাচ্ছে, এগুলো প্রকৃষ্ট উদাহরণ, মানে এগুলো আমাদের চোখের সামনে ঘটছে, আমরা সেটাকে কিন্তু আমরা ইগনোর করছি, মানে আমরা দেখেও দেখছি না যে এই বৃষ্টিটার প্যাটার্নটা কি সত্যিই চেঞ্জ হলো, এই সময় কি প্রত্যেকবার বৃষ্টি হয়। সুতরাং এইগুলো কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে যে আমরা কতটা নিজের জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি সেই পৃথিবীটাকে কতটা ভালো রাখতে পেরেছি, সেটা কতটা সুস্থ আছে,
এবং আমাদের যে প্রজন্মর কাছে আমরা কি দিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে আমাদেরকে ভেবে নিতে হবে যে কি অবস্থায় আমরা আছি। ম্যাম, আপনি কার্বন ফুটপ্রিন্ট দূষণের কথা বললেন, সেখানে দাঁড়িয়ে বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটাও তো প্রচণ্ডভাবেই হয়তো বেড়ে যাচ্ছে। যেখানে আমরা বিদেশে দেখি সেটা 0 থেকে 2 অবধি থাকে, এইখানে বা কলকাতায় বলুন বা দিল্লির মতন জায়গায় বলুন সেটা 250-300-তে পৌঁছে যাচ্ছে। এই ডিফারেন্সটা কেন হচ্ছে? দেখো, জিনিসটা কিন্তু আজকে যে আমাদের একিউআই বাড়ছে তা নয়। আমরা যদি সেই সুকুমার রায়ের সেই কবিতাটা একটু ভাবি যে শুনেছ কি সীতারাম বন্দ, আকাশের গায়ে যেন টকটক গন্ধ। সুতরাং এই যে সেই যুগে দাঁড়িয়ে তিনি কিন্তু তার এই সালফার ডাই অক্সাইড, যেটাকে অ্যাসিড রেইন বলি, সালফার ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড গ্যাসগুলো যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই বৃষ্টির সাথে সেটা মিশে একটা অ্যাসিডিক রেনেতে পরিবর্তন হয়। এবং এই যে পার্টিকুলেট ম্যাটার্স তুমি যেটা বললে একিউআই, এগুলো তো হচ্ছে বাতাসের একটা প্যারামিটার্স। সুতরাং এই সম্মুখ সব জিনিসটাই কিন্তু আমাদের বাতাসের গুণগত মান যেটাকে আমরা বলি সেটাকে ধরে রাখতে সাহায্য করে। ওটা দেখে আমরা বুঝতে পারি যে একিউআই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মধ্যে যতগুলো, এই যে আমি এতগুলো গ্যাসের কথা বললাম, অনেক ভোলাটাইল গ্যাস আছে, আমাদের অনেক যেগুলো পার্টিকুলেট ম্যাটার্স, যেগুলো সাদা খালি চোখে আমি দেখতেও পাচ্ছি না, কিন্তু এই এয়ারের মধ্যেই সেই পার্টিকুলেট ম্যাটার্সগুলো সেগুলো কিন্তু এক্সিস্ট করছে, যেগুলো PM2.5, PM10। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে বাতাসের মধ্যে আমাদের PM1 আমাদের যে পার্টিকেলসগুলোর সাইজগুলো এত সূক্ষ্ম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা। সুতরাং সেগুলো কিন্তু আজকে এই বাতাসের মধ্যে থাকছে, এক্সিস্ট করছে। আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সেগুলো কিন্তু আমরা গ্রহণ করছি, এবং তার ফলে আমাদের লাংস, আমাদের কিডনি, আমাদের চোখের সমস্যা সব কিছু কিন্তু এটার উপর এসে পড়ছে। কারণ খুব দূষিত জায়গায় যদি আমরা থাকি, সুতরাং এগুলো কিন্তু আমাদের একটা অকুপেশনাল হ্যাজার্ড তৈরি করছে। এই অকুপেশনের জন্য আজকে বিভিন্ন মানুষকে রাস্তায় অনেকক্ষণ থাকতে হচ্ছে, এবং সেখানেতে তার কর্মক্ষেত্রে যে সমস্ত পলিউটেন্টগুলো সে নিঃশ্বাসের সাথে গ্রহণ করছে, তার ফলে তাকে অনেক বেশি এই এফেক্টটা তার উপর এসে পড়ছে। সুতরাং এগুলোকে কিন্তু আমাদেরকে যথেষ্ট মনিটর করা, সেগুলোকে কন্ট্রোল করা, এবং যদি তার সাথে কোমরবিড কারোর থাকে সেই কোমরবিড ফ্যাক্টর অনুযায়ী নিজের প্রিকশনসটা নেওয়াটা ভীষণভাবে জরুরি। কারণ কোথাও যদি আমরা দেখি, রাস্তায় বেরোলাম, সেখানে রাস্তায় দেখছি সাংঘাতিক পরিমাণ একিউআই ইন্ডেক্স বেড়ে আছে, যেখানে PM10, PM2.5 লেভেল অনেকটা বেড়ে আছে, তাহলে কিন্তু মাস্ক পরা ভীষণভাবে দরকার। কারণ এই সময়ের মধ্যে আমরা যেটা যাচ্ছি, সেখানে তো হঠাৎ করে আমরা এগুলোকে রেগুলেট করতে পারি না। বিভিন্ন উন্নত দেশেতে আমরা দেখেছি যে স্প্রিংকলার ইউজ করে, বিভিন্ন ধরনের স্প্রিংকলিং সিস্টেম ইউজ করেছে, যেগুলো মিস্ট তৈরি করছে, যেগুলো বাতাসের মধ্যে পার্টিকুলেট ম্যাটার্সগুলোকে একদম সেটেল ডাউন করে নেয় মিস্টের থ্রু দিয়ে। সুতরাং ভাসমান অবস্থায় থাকে না। সুতরাং এই টেকনোলজিগুলোকে আমরা যদি না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের যে গ্যাসিয়াস ম্যাটার দেখছি বা পার্টিকুলেট ম্যাটার্সগুলো, এগুলো একটু বর্ধিত অবস্থায় তো থাকছেই, তো তার সাথেই আমাদেরকে অ্যাডাপ্টেশনস করতে হচ্ছে, তার সাথে কোএক্সিস্ট করতে হচ্ছে। সুতরাং এটা তো একটা চ্যালেঞ্জ বটেই। আমরা নিজেদের প্রিকশনস তো নিচ্ছি, কিন্তু এই যে আমাদের হেরিটেজ বিল্ডিংসগুলো, অনেক পুরনো মন্দির, মসজিদ বা মনুমেন্টস, এগুলোকে রক্ষা করব কি করে দূষণের হাত থেকে? বড় প্রশ্ন এটা। কারণ এইগুলো তো আমাদের ঐতিহ্য, আমাদের সম্পদ, আমাদের সংস্কৃতি। সুতরাং এগুলোকে নষ্ট আমরা কখনোই চাই না হয়ে যাক। কিন্তু পরিবেশের যে প্রভাব, যে পরিবেশ দূষণের যে প্রভাবটা সেটা তো এসে এগুলোর ওপর পড়েই। কারণ এগুলো তো ডাইরেক্ট আমাদের এক্সপোজার্সটা, সানলাইটের এক্সপোজার্সটা, যেটা ইউভি লাইটের এক্সপোজার্সটা খুব ডাইরেক্ট এফেক্টসটা পায়। এবং আমরা দেখি যে বৃষ্টিপাত যখন হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টিতে, সেখানেতে এই যে অ্যাসিড রেনের যে কথা আমি বলছিলাম, সেই অ্যাসিড রেনগত কারণে আমাদের যে তাজমহল
এবং আমাদের ভিক্টোরিয়া, যে সমস্ত আমাদের খুব কলকাতাতেই টেরাকোটার যে বিষ্ণুপুরের যে সৌধ মন্দিরগুলো আছে, সুন্দর সুন্দর এই জায়গাগুলো দেখা যাচ্ছে যে একেবারে অ্যালগাল বুম, কোথাও ফাঙ্গাল অ্যালগাল বুমেতে কালো হয়ে যাচ্ছে, কার্বন কণায় একেবারে মুড়ে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের কিছু টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনস এটাতে দরকার। কারণ এই স্মৃতিসৌধগুলোকে আমরা তো মানুষের চলাচল থেকে বন্ধ করতে পারি না। যেটা পারি, যেটা আর্কিওলজিক্যাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ইনিশিয়েটিভটা নিয়েছে, যেগুলো গ্রিন ইনিশিয়েটিভ যেগুলো নিয়েছে, যেগুলো তাজমহলকে কিন্তু আমরা একটা ট্রাপোজিয়াম তৈরি করেছি। এই ট্রাপোজিয়ামের মাধ্যমে এর চারদিকেতে একটা শিল্ড তৈরি করা হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে বায়োশিল্ড। এই বায়োশিল্ডের মধ্যে কি আছে, এখানে কিন্তু ঘন জঙ্গলের মতো একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যার ফলে বাইরের কোনো এক্সপোজার্স, যেগুলো এই ধরনের যে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন কণা, এগুলোকে শোষণ করে নেয়, যেটা ওই সৌধর কাছে এসে পৌঁছতে পারে না। সুতরাং এটা কিছুটা রক্ষা হয়। এছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানিতে যে সমস্ত গাড়িগুলো চলে, সেগুলোকে কখনোই এই সৌধর কাছাকাছি, মানে যে কোনো মন্দির মসজিদের কাছাকাছি আসতে দেওয়াটা কিন্তু ঠিক হবে না। কারণ তার ফলে যে পরিমাণ ডিজেল চালিত গাড়ি থেকে বা পেট্রোলের থেকে যে পরিমাণ গ্যাসিয়াস ম্যাটার্সগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু এই অ্যাসিড রেনের একটা সোর্স হিসাবে কাজ করে। সুতরাং আজকে আমরা যদি এগুলোকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের এই বৈজ্ঞানিক যে পদ্ধতিগুলো আছে, আজকে তুমি চিন্তা করে দেখো, বহু যুগ আগে তৈরি আমাদের এই কাঠকুনি যে টেকনোলজি, সেটা দিয়ে কিন্তু আজকে কেদারনাথের মন্দির, বদ্রীনাথের মন্দির, সেগুলো তো তৈরি হয়েছে, সেগুলো অক্ষত অবস্থায় কিন্তু আছে। আজকে আমরা সেই টেকনোলজি, যেগুলো আমাদের ট্র্যাডিশনসটাও যেরকম থাকবে, তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মডার্ন টেকনোলজি, যেমন আমাদের এখন কিন্তু টাইটেনিয়াম ডাইঅক্সাইডস, এই টাইটেনিয়াম ডাইঅক্সাইডসকে আমরা বিভিন্ন ধরনের এটাকে কোটিং এজেন্টস হিসাবে ইউজ করছি। এবং আজকে আওয়ার যে ক্যাথিড্রাল রোমেতে, সেই ক্যাথিড্রাল চার্চেও এই একই প্রবলেম। এটা কিন্তু শুধু ভারতবর্ষের প্রবলেম তা নয়, পরিবেশ তো শুধু ভারতবর্ষের সমস্যা নয়, এটা একটা গ্লোবাল ইস্যু। সুতরাং সেই চার্চগুলো কিন্তু আজকে এফেক্টেড হচ্ছে। তারা কিন্তু এই ধরনের টেকনোলজিগুলোকে তারা ব্যবহার করছে যাতে কোনো ফটো রিঅ্যাক্টিভেশনস না হয়। এই কোটিংগুলো দেওয়া থাকলে পরে ফটো রিঅ্যাক্টিভেশনসটা কম হবে, এবং সেখানেতে এই যে মানে হাইড্রোলাইসিস হয়ে যাওয়া, যেগুলো হচ্ছে জল ভীষণভাবে যদি হয়, সেটাকে মানে বৃষ্টিপাত হয়, সেটা থেকে এটাকে বাঁচায়। সুতরাং একটা সুন্দর এমন পরিবেশ ওই মেটেরিয়ালসগুলোর ওপরেতে এমনভাবে ক্রিয়েট করা হয় যাতে সেটা ডাইরেক্ট এয়ারের বা এই ধরনের এক্সপোজার্সগুলোরও সংস্পর্শে সহজে না আসে, এবং এগুলো খুব সুস্থভাবে নিজের মতো করে থাকতে পারে। সুতরাং আজকে অজন্তা, ইলোরা, এগুলো আমাদের বড় সম্পদ, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে ভাবতে হবে যে সেই অজন্তা ইলোরার যখন আমরা বেড়াতে যাই, তখন কিন্তু ওখানে গিয়ে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় শ্যাওলা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় সিপেজ একদম কোথাও থেকে ছুঁয়ে ছুঁয়ে জল পড়ছে। সুতরাং এগুলোকে যদি পুনরুদ্ধার করতে হয়, যেটাকে আমরা বলি রিজুভিনেট করা, সেখানে কিন্তু আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন ধরনের প্রজেক্টস, কায়াকল্প প্রকল্প, সেগুলোকে নেওয়া হয়েছিল, যেটা থেকে দেখা যাচ্ছে যে এগুলোকে কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে, এই প্রজেক্টসগুলোকে নিতে হবে, এই প্রজেক্টসগুলোকে, কারণ পরিবেশ তো আমাদের চেঞ্জ হচ্ছেই। সেই যুগে যে টেকনোলজি ছিল, সেখান থেকে এখনকার যে সিস্টেমের মধ্যে সেগুলোকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের সেই মিশেলটা দরকার। সেই কনজারভেশনস নিয়ে যারা কাজ করছেন, তাদের উদ্দেশ্য বলবো যে গ্রিন কনজারভেশনসের কথা কিন্তু ভাবতে হবে, কারণ সেখানকার এই যে ডাস্টগুলোকে রিমুভ করতে হবে রেগুলার, তবে কিন্তু এইগুলো আমাদের বাঁচবে। তবে তার সাথে সাথে কিন্তু এই মন্দির, মসজিদ, গির্জা সবই আছে, এগুলো আমাদের যেমন সম্পদ, তার সাথে সাথে অবশ্যই মনে রাখতে হবে আমাদের হিমালয় পর্বত, সেটাও কিন্তু আমাদের সম্পদ, আমাদের আল্পস, সেটাও আমাদের সম্পদ, এবং আমাদের যে নদীগুলো, সেগুলোও কিন্তু আমাদের সম্পদ। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেছে যে 300টা নদী
আমাদের কিন্তু ভারতবর্ষ থেকে হারিয়ে গেছে। এই জলবায়ু পরিবর্তনগত কারণে জঙ্গলকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি, মানে জঙ্গলের যে সবুজ সেই ব্যালেন্সটাকে আমরা রাখছি না, সবুজের ঘনত্বটা কমছে। সুতরাং মানুষের ঘনত্ব বাড়ার সাথে সাথে আমাকে কিন্তু সবুজের ঘনত্বকেও অবশ্যই একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু ভারসাম্য থাকবে। আজকে ভারসাম্য যদি কোথাও আমাদের এতটুকু সেখান থেকে আমাদের নষ্ট হয়, সেই যে আমরা বারবার শুনতে পাই যে যদি আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা যদি 1.5 ডিগ্রির ওপর উঠে যায় এবং সেটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু এই যে একটা ভয়ঙ্কর যে দিনের জন্য আমরা ভাবছি যে কি হতে চলেছে বা কি হবে, সেটাতে আমরা কিভাবে এফেক্টেড হব, সেটার দিন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সুতরাং একটু আমাদের নিজস্ব অ্যাক্টিভিটি, আমাদের নিজস্ব যে সমস্ত কারণে এই জিনিসগুলো নষ্ট হচ্ছে, আজকে পরিবেশের যে বিপন্নতা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, আমাদের যে বিজ্ঞানের অবশ্যই বলবো আমাদের অগ্রগতি এবং আমাদের যে মানে সভ্যতার অগ্রগতির সাথে পরিবেশকে কোথাও যদি আমরা ভারসাম্য না রাখতে পারি, তাহলে কিন্তু এই দুর্দিন একদিন আমাদেরকে দেখতেই হবে। এটা খুব শীঘ্রই কিন্তু তখন আমাদের কাছে এসে পৌঁছবে এবং সেই সময়ের জন্য আমরা কতটা প্রস্তুত সেটা কিন্তু সত্যিই আমাদেরকে ভাবাচ্ছে। এই জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে এই বিস্ময়কর কিছু ঘটনা ঘটছে। বিস্ময়কর ঘটনার মধ্যে আরও কিছু উদাহরণ যদি তোমাকে তুলে ধরি, তাহলে তুমি বুঝতে পারবে যে আজকে রাজস্থানে কিষানগড় বলে একটি জায়গা আছে। রাজস্থান সাধারণত আমরা জানি যে একটা মরুভূমির দেশ, সেখানেতে উঠ চলতে আর বালির মরুভূমি দেখতেই আমরা অভ্যস্ত, কিন্তু সেটাকে সুইজারল্যান্ড বলা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এখনকার দিনে সেখানে মানুষের একটা মানে পরিবেশের যে পরিবর্তন, সেখান থেকে একটা পুঁজির ব্যবস্থা হয়েছে। সেটা কিভাবে, যে সেখানকার যে মার্বেলের যে কারখানাগুলো, সেখান থেকে এত পরিমাণ দূষণ তৈরি হয়েছে যে সাদা চাদরের মতো সেই জায়গাগুলো ঢেকে গেছে এবং মানুষ সেখানে ভাবছে সেটাকে হচ্ছে বরফের চাদরের মতো, সেটাকে ব্যবহার করছে তার রিল মেকিংয়ের জন্য, তার বিভিন্ন উপভোগ করছে তারা। কিন্তু তারা বুঝতে পারছে না যে এই দূষণের তারা যত থাকছে, সেই যে মার্বেলের যে কণাগুলো সেগুলোর মধ্যে আছে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা। এগুলো ডাইরেক্ট আমার স্কিনেতে আসছে, আমরা নিঃশ্বাসের সাথে নিচ্ছি, সিলিকোসিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু আজকে অসুখের সম্মুখীন আজকে মানুষ হচ্ছে। কিন্তু আমরা তৎক্ষণাৎ হয়তো সেই জায়গাটা বুঝে উঠতে পারছি না, আমরা সেই জায়গাকার যে উপভোগটা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোথাও একটা বাউন্ডারি আমাদের দরকার। যেভাবে আমরা সবসময় বলে থাকি যে ইকো ট্যুরিজমের যে প্রকৃতির কোলগুলোকে আমাদের সত্যিই খুব ভালো লাগে, মনোরম ভীষণ ভালো জায়গা, নিশ্চিন্তে থাকা যায়, কিন্তু তার সাথে সাথে সেই জায়গাগুলো দূষিত করে আসা বা কার্বন ফুটপ্রিন্ট সেখানে যদি আমরা ফেলে আসি, তাহলে কিন্তু আজকের এই জায়গাগুলো বিপন্ন হয়ে যাবে। সুতরাং ভালনারেবল হয়ে উঠছে। আমরা যদি প্লাস্টিক্স, আমরা বিভিন্ন আজকে কিন্তু ট্রেকিং করতে গিয়ে আজকে দেখা যায় যে যারা ট্রেকিং করে তারা রেগুলার জানে যে কিভাবে এই পাহাড়ের বুকে বুকে প্রচুর প্লাস্টিক জমা হয়েছে। সুতরাং ইমিডিয়েট এটা বহুদিন ধরে আমরা আলোচনা করি যে প্লাস্টিক্স আমাদের কিভাবে সভ্যতার মানে কণায় কণায় প্লাস্টিকের কণা ঢুকে গেছে, একেবারে মাইক্রোপ্লাস্টিক্স। এখন তো আমরা প্লাস্টিক নিয়ে আর শুধু ভাবি না যে এই প্লাস্টিক্সটা কিভাবে দীর্ঘদিন এই রোদ্দুর এই জলে থাকতে থাকতে সেটা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাতে পরিণত হয়েছে এবং আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে সমস্ত জায়গায়। আজকে তুমি মানে আমাদের সমুদ্রের নিচেও হচ্ছে প্লাস্টিক্স, সমুদ্রের ওপরে স্থলভাগে প্লাস্টিক্স, আমরা প্লাস্টিক্সের একেবারে চাদর, মাইক্রোপ্লাস্টিক্সের চাদর তৈরি হয়ে যাচ্ছে। এবং এই যে ভূগর্ভস্থ জল, আজকে গাছগুলো অনেক সময় আমরা দেখতে পাচ্ছি গাছগুলো ঠিকঠাক করে গ্রো করছে না, কারণ বিজ্ঞানীরা সেগুলো বার করে দেখেছেন
যে এই বিভিন্ন রিসার্চ পেপারস থেকে এই তথ্যটা উঠে এসেছে যে এই যে আমাদের ভূগর্ভস্থ যে লেয়ারটা, যেটা আমাদের ভূগর্ভস্থ জলের ওপরের যে লেয়ারটা, সেইখানে কিন্তু আমাদের প্লাস্টিক্সের লেয়ার এসে যাচ্ছে। সুতরাং গাছগুলো যেভাবে জল শোষণ করে বেঁচে থাকবে সেটাও পারছে না, এবং সেই লেয়ারের মধ্যে দিয়ে আমাদের যে ন্যাচারাল যে যখন বৃষ্টিপাত হয় সেই জলটাও রিচার্জিংয়ের কাছে অবধি পৌঁছচ্ছে না। সুতরাং এই জায়গাগুলো নিয়ে আমাদের কিন্তু একটু ভাববার সময় এসেছে যে আমরা এমন কিছু ব্যবহার করছি, তার তো অল্টারনেটিভ আছে। তার ক্ষেত্রে আমরা দেখেছি শালপাতার ব্যবহার আছে বিভিন্ন জায়গায়। আজকে হেরিটেজের কথা যে আমরা এতক্ষণ বলছিলাম, এগুলো তো শালপাতা তো আমাদের হেরিটেজ জিনিস, কিন্তু সেই জায়গায় তো আমরা শালপাতা দেখতে পাই না। আজকে আমরা ঝালমুড়ি সব জায়গায় দেখছি বিক্রি হতে প্রচুরভাবে, ফুচকা আমরা দেখি খেতে। ফুচকা তো আগেকার দিনে আমরা দেখতাম যে শালপাতায় ব্যবহার করা হতো, কিন্তু সেই জায়গায় এখন দেওয়া হচ্ছে একটা থার্মোকলের একটা প্লেটস, একটা প্লাস্টিক্সের একটা বাটি। এই পরিবর্তনটা দরকার। এই জায়গায় আমার হেরিটেজ যেটা ট্র্যাডিশনস, সেখানে তো আমার শালপাতাকে দিয়ে রিপ্লেস করাই যায়। কারণ এই যে কাগজেরও ব্যবহার করা হচ্ছে, যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঝালমুড়ি হোক, ফুচকা হোক, এগুলো বাচ্চারা খাচ্ছে, সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ লেড থাকছে। কারণ খবরের কাগজের যে মুড়িয়ে যখন এটাকে ব্যবহার করা হয়, খবরের কাগজের মধ্যে লেড থাকে। এই লেড হচ্ছে একটা ভারী ধাতব মৌল, এবং সেটা যখন কোনো গরম খাবার হোক, অনেক সময় সামোসা হোক বা সিঙ্গাড়া, চপ, আমরা সবসময় দেখি যে খাবার দাবার আমরা খবরের কাগজ দিয়ে মুড়ি, ঝালমুড়ি, এগুলো তো এখন রাস্তাঘাটে ভীষণভাবে বিখ্যাত একটা খাবার হয়ে গেছে, পপুলার, সকলেই খায়। তার মধ্যে কিন্তু এই যে লেড বা ভারী ধাতব মৌল, সেগুলোও কিন্তু আমরা খেয়ে ফেলছি, এবং সেগুলো আমাদের অন্ত্রে বিভিন্ন ধরনের বিষক্রিয়া করছে। এখান থেকে আমাদের বিভিন্ন ক্যান্সারের মতো একটা দুরারোগ্য ব্যাধি, সেগুলোও কিন্তু ডেকে আনছে, আমাদের ইমিউনিটি পাওয়ারটা কমিয়ে দিচ্ছে, অনেকটা কমিয়ে ফেলছে। সুতরাং আজকে আমরা শুধু ভাবছি আমরা হয়তো এই ধরনের ফুডেতে হ্যাবিচুয়েটেড হচ্ছি বলে, অনেক সময় এই ধরনের ফুডটা খাচ্ছি বলে হয়তো আমরা অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু আমরা কি পাত্রে খাচ্ছি, আমরা সেই প্লাস্টিক্স যে পাত্রগুলো, সেখানে আমরা গরম খাবারগুলোকে রেখে যখন খাচ্ছি, সেটাতেও তো প্রচুর পরিমাণ, কারণ এই প্লাস্টিক্সটা আসলে কি, এটা তো একটা পলিভিনাইল ক্লোরাইডস, এটা তো একটা কেমিক্যালস, এটা তো বিষক্রিয়া করবেই। খাবারের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আছে, সেইগুলো যখন গরম অবস্থায় থাকছে, সেখান থেকে তো বিষক্রিয়া হবেই। সুতরাং মানুষকে, সাধারণ মানুষকে এই বৈজ্ঞানিক যে দিকটা আছে, সেই দিকটাকে একটু সচেতনতার সাথে, সতর্কতার সাথে একটু দেখতে হবে। তবেই যদি আমরা যে সাস্টেনেবল যে টেকনোলজি যেগুলো বলি, এই সাস্টেনেবল টেকনোলজি কিন্তু কোনো অন্য গ্রহ থেকে আসবে তা নয়, এটা আমাদের এখানেই কিন্তু এক্সিস্ট করছে। এই কলাপাতার ব্যবহার, শালপাতার ব্যবহার, বিভিন্নভাবে ট্র্যাডিশনাল যে জায়গাগুলোতে আমরা ছিলাম, সেখান থেকে আমরা সরে যাচ্ছি। সুতরাং এগুলোকে আমাদেরকে আরও বেশি করে আমাদের ভাবতে হবে, এবং সেগুলো আমাদের ব্যবহার করা, এবং আমাদের গ্রাম বাংলা এবং সমস্ত রুরাল জায়গাতে আজকে কোথাও হয়তো কলাপাতা ব্যবহার হতো, কোথাও পদ্মপাতা ব্যবহার হতো, কোথাও শালপাতা ব্যবহার হতো। সুতরাং এগুলো তো ছিল, এগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আমরা আনছি না, এইগুলোকে আমরা ভুলে যাচ্ছি। কিন্তু এগুলো আমাদের ট্র্যাডিশনস, এগুলো আমাদের ট্র্যাডিশনাল জায়গা। আমরা ফুলও দেখেছি, ফুল যে আমরা বাজারে যে ফুল বিক্রি হয় বিভিন্ন সময় পুজোর কাজে লাগে, সেগুলো আগে কিন্তু শালপাতায় মুড়ে দেওয়া হতো, যেত। এখন খুঁজে পাওয়া যায় না, এখন শালপাতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই গাছগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আমরা কনক্রিটেতে মুড়ে ফেলছি সব জায়গাটা। আর এই কংক্রিটে যে মুড়ে ফেলছি জায়গা, সেখানে পাখিদেরও তো অনেক ক্ষতি করছি। এটা তো একটা বিশাল একটা আমাদের, ছোটবেলায় ছোট ছোট চড়ুই পাখি দেখতাম, তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। একদমই, কারণ তারা শুধু আবাসস্থল হারাচ্ছে তা নয়, আজকে কনক্রিটেতে মুড়ে দেওয়ার ফলে আমরা বিভিন্ন জায়গায় দেখছি গাছ কেটে ফেলছি। এবার গাছেতে এই যে একটা আর্টিফিশিয়াল গার্ডেন আমরা তৈরি করি না, যেখানে আচ্ছা এটা বাবুই বাগান, এটা চড়ুই বাগান, বা এই ধরনের বাগান, আমরা ফুলের বাগান দেখি,
আমরা পাখিদের বাগান দেখতে পাই না। সুতরাং তাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তারা আজকে আস্তে আস্তে তাদের আবাসস্থল, তাদের খাদ্যাভাব, তাদের নিরাপত্তা, তাদের বংশগতি, আর একটা জিনিস ভীষণভাবে যেটা লক্ষ্য করা যায় যে আমরা আধুনিক যুগেতে প্রচুর আলোর ব্যবহার করি। এই আলোর দূষণ থেকেও তারা বিড়ম্বিত। তারা কিন্তু এই ধরনের যে পলিউশনসটার সাথে অ্যাডাপ্ট করতে পারছে না। তাদের সার্কাডিয়ান সাইকেলসের চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে একেবারে মানে সন্ধ্যের মানে বেশ 7:30-8টা সন্ধে হয়ে গেছে, হঠাৎগুলো পাখিগুলো ভীষণভাবে ডেকে ওঠে। সুতরাং তাদের যে হরমোনাল যে চেঞ্জেসগুলো, সেগুলো কিন্তু আমরা বুঝছি না। তাদের জন্য আমরা আলাদা স্থান বানাচ্ছি না। এই যে বললাম, তাদের কোনো আলাদা বাগান নেই, তাদের কোনো আলাদা গাছ নেই, কোটর নেই, সেগুলো কিন্তু আমরা তৈরি করছি না। বা ছোটবেলায় শুনতাম ঘুলঘুলি ছিল, ঘুলঘুলি নেই। ঘুলঘুলি হারিয়ে গেছে। ঘুলঘুলি তো এখন যেভাবে কনস্ট্রাকশনস হয়, এখন যেভাবে আমরা ফ্ল্যাট কালচার্স যেভাবে দেখে কনস্ট্রাকশনস যেগুলো আমরা দেখছি, যেভাবে আমাদের অ্যাপার্টমেন্টস যেভাবে দেখি, সেখানে ঘুলঘুলির কনসেপ্ট নেই। কিন্তু ঘুলঘুলি যেমন নেই, তার সাথে সাথে তো আমরা অনেকটা ফ্রি এরিয়া পাচ্ছি। আমরা তো কিছু বাগান তো ভাবতেই পারি। সুতরাং অলওয়েজ আমাদের একটা ডিরেকশনসে আসা উচিত। কনস্ট্রাকশনস ইজ ওকে, ঠিক আছে, আমাদের করতে হচ্ছে, কিন্তু তার সাথে সাথে ব্যালেন্স রেখে আমাদের তো বিভিন্ন ধরনের আমরা গার্ডেনিং করতে পারি। সেই যে ফ্রি এরিয়া, ফ্রি স্পেস, এটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনস থেকে কিন্তু এগুলো বলা হয় যে একটা অ্যাপার্টমেন্ট করতে গেলে এতটা গ্রিন ঘনত্ব রাখতে হবে। কিন্তু সেগুলোকে যদি আমরা গুরুত্ব না দিই, বা সেগুলোকে আমরা যদি স্ট্রিক্ট পলিসি ইমপ্লিমেন্ট না করি, তাহলে কিন্তু আজকের যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পাখিগুলো, সেগুলোকে তো হারিয়ে ফেলবো। সেগুলো আমাদের নেক্সট প্রজন্ম সেগুলো শুধু বইয়ের পাতায় বা ছবিতে বা দেওয়ালের ছবিতেই দেখবে। তারা কিন্তু খুঁজে পাবে না, তারা কিন্তু দেখতে পাবে না। তাদের সেই সুযোগ কিন্তু আমরা করে দিচ্ছি। ম্যাম, আমরা যে অতিরিক্ত মাত্রায় ইন্টারনেট ব্যবহার করছি এবং তার জন্য অনেক ফ্ল্যাট বা অনেক বাড়ির ছাদে দেখতে পাওয়া যায় টাওয়ার লাগছে, সেই টাওয়ারের ওয়েভ কি কোনোভাবে পাখিদের ক্ষতি করছে? এটা নিয়ে অনেক গবেষণা আছে এবং গবেষণা চলছে, এবং যেটা দেখা যায় যে এখান থেকে তো একটা ওয়েভ মানে বিকিরণ হয়, মানে তার একটা তাপ যেটা আমরা বলি যে সেটা তো একটা বিকিরণ হয়। এছাড়া বেশ কিছু আমাদের মানে যেটাকে আমরা বলি ডিফারেন্ট টাইপসের আমাদের টক্সিক যে বিকিরণগুলো, সেগুলোও হয়। এবং এটা নিয়ে প্রচুর রিসার্চ চলছে, এবং এটা একটা কন্ট্রাডিকশনসের জায়গায় আছে যে কী ধরনের আমরা এই টাওয়ার দেখছি বা কোন জায়গায় দেখছি। তবে একটা জিনিস অবশ্যই বলবো যে কোনো জায়গায় যদি কোনো টাওয়ারের কোনো প্রচণ্ড সেটা একটা হিট জেনারেট করে, তাহলে কিন্তু সেই জায়গাকার যে পাখিদের সংখ্যা সেটা কিন্তু কমতে দেখা গেছে। এটা গবেষণা থেকেই উঠে আসছে যে এই ধরনের যে ওয়েভগুলো যখন থাকছে, সেখানকার পাখিরা সেখানে কিন্তু ভীষণভাবে বিপর্যস্ত হচ্ছে। আজকে আমরা দেখি যেভাবে এই ফ্লাইট যে জায়গায় মানে আমাদের পোর্টসগুলোতে, সেখানেও কিন্তু পাখিদের চলাচল যে জায়গাগুলো, সেগুলোকেও আমাদের খুব মানে দেখে নিতে হয় যে সেখানে কোনো ভাগাড় আছে কিনা, সেখানে কোনো ওয়েস্ট ডিসপোজাল সাইট আছে কিনা। সুতরাং কোথাও আমরা দেখেছি যে পাখিদেরকে বিভিন্ন সময় যে ঘুড়ি ওড়ানো হয়, সেই ঘুড়ির সুতোতে পাখিগুলোকে আটকে যেতে। সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু মানুষকে সচেতন হওয়ার, যে সুতোগুলো ইউজ করা হয় সেগুলোও কিন্তু তার মধ্যে অনেক সময় কাঁচ থাকছে, তাতেও কিন্তু পাখিদের প্রচুর ক্ষতি হয়। সেগুলো তো একটা ব্যবহারিক জীবনে সেগুলো রিপ্লেসমেন্ট দরকার। আমরা যেটা দেখছি যে পাখিগুলোর কিন্তু একটা নির্দিষ্ট গাছ থাকে। আমরা যেভাবে দেখি যে বাদুর পাখি, সেগুলোর ক্ষেত্রেও যেরকম থাকে, আবার বাবুই পাখি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু গাছগুলোকে আমরা যদি না বাঁচিয়ে রাখি, বিশেষত ফলের গাছ যেগুলো আমরা কাঁঠাল, পেয়ারা, জাম, এই গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, যেখানে পাখিদের আবাসস্থল। মানে বেসিক্যালি ওদেরকেও কিন্তু, আজকে তো ঘুলঘুলি নেই যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম, সুতরাং তাদেরকে যে
বাসা বানাবার একটা তো স্থান দিতে হবে। যদি সবুজের ঘনত্ব কমিয়ে দিই তাহলে তো সেই স্থানটা তারা পাচ্ছে না, সুতরাং তারা তো পরিযায়ী হয়ে অন্য জায়গায় তারা মাইগ্রেট করে যাবে। সুতরাং এই মাইগ্রেশনসটা যে শুধু মানুষের দেখা যাচ্ছে তা নয়, জলবায়ুগত কারণে কিন্তু পাখিদেরও আজকে আমরা উদ্বাস্তু হতে দেখছি। মানুষ তো উদ্বাস্তু হচ্ছেই, এটা হয়তো আমরা লক্ষ্য করছি না, কারণ আমরা দেখি যে যুদ্ধের কারণে উদ্বাস্তু হয়, আজকে জলবায়ুগত কারণে প্রচুর মানুষকে ভিটে মাটি ছাড়া হতে হচ্ছে। তাদের কিন্তু এখনো পর্যন্ত সোকল যেটা তাদের মানে বিচার বা ন্যায়গত যে অধিকার আইন সেটা কিন্তু খুব সুস্পষ্ট নয়। তারা কিন্তু যদি কোনো দেশ থেকে আরেকটা দেশে যেতে হয় সেখানে গিয়েও সে তার সুবিচার পাওয়ার কিন্তু কোনো অবস্থাতেই নেই, কারণ জলবায়ু উদ্বাস্তু এই শব্দটাই আমাদের শব্দবন্ধনীর মধ্যে আসেনি। সুতরাং এই জায়গাটা আমাদেরকে আরও ভাবতে হবে এবং আমাদের নিজেদের এক্সিস্টেন্সের জন্য, মানুষের জন্য, এই যেভাবে আমরা দেখছি যে আজকে জলবায়ুগত কারণে বিভিন্ন ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে, বিভিন্ন তাপমাত্রার যে আমরা দেখছি যে বিভিন্ন যে হট ডেজ, মানে আমাদের কতটা দিন আমাদের গরমের দিনগুলো সহ্য করতে হচ্ছে, বৃষ্টিপাতের অতিবৃষ্টি, হঠাৎ করে একটা জায়গায় দেখা যাচ্ছে একটা ক্লাউড বার্স্ট হতে, এবং এই যে ক্লাউড বার্স্টটা যখন হচ্ছে সেই জায়গাতে একটা অতিবৃষ্টি হচ্ছে, এবং সেই জায়গা থেকে সেই মানুষরা তাদের প্রাণে বেঁচে থাকাটাই হচ্ছে একটা তাদের লড়াই। সেখানেতে এই সমস্ত জিনিসগুলো যেটা আইনি যে বন্ধনটা তাদের কিন্তু ভীষণভাবে দরকার, কারণ তারা জলবায়ুগত উদ্বাস্তু, তারা নিজে থেকে তারা এই পরিস্থিতির নয়। সুতরাং এই জায়গাগুলো আমাদের ভাববার সময় এসেছে। ম্যাম, আপনার লেখায় আপনি বলেছেন যে এই যে অতিরিক্ত এআই এর ব্যবহার সেটাও প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হতে পারে, এটা নিয়ে একটুখানি বলবেন? অবশ্যই, আমরা চারদিকে তো এখন ছোট থেকে বড় প্রত্যেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে এখন বাজওয়ার্ড, মানে এই সময় দাঁড়িয়ে। কারণ আমরা মানে যে কোনো ভাবনাতে আমরা এআই ব্যবহার করছি, আমরা লেখাতে ব্যবহার করছি, আমরা চিন্তা করতে ভুলে যাচ্ছি। সুতরাং এখন এআই আমাদের আষ্টে পিষ্টে রেখেছে। কিন্তু যে কথাটা মনে করিয়ে দিই সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ব্যবহার খুব ভালো, আমরা নির্ভুল হওয়ার চেষ্টা করছি, আমরা যে জায়গাটাতে আরও বেশি আমাদের যে মানে এফিশিয়েন্সি সেই জায়গাটা আমরা হয়তো দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই একটা সার্চ আমরা যখন এআইতে করছি সেটা কিন্তু একটা বিশাল ডেটা সেন্টার কাজ করছে এটার পেছনে, এবং এই বিগ ডেটা সেন্টারগুলো প্রচুর জল ব্যবহার করে, এবং সেই জল যখন ব্যবহার হয় সেটা কিন্তু আমাদের এই ভূগর্ভস্থ জলকে ব্যবহার করা হচ্ছে। এখানে কোনো রিসাইকেল হচ্ছে না, রিইউজ হচ্ছে না, কারণ এই এআই এর যে ডেটা সেন্টারের যে জলগুলো আফটার মানে ইউজ, এটা প্রচণ্ড একটা হট ওয়াটার হয়। এই হট ওয়াটারটাকে আমাদের যদি আবার কোল্ড করতে হয় সেখানেও প্রচুর এনার্জির প্রয়োজন হয়। সুতরাং সব মিলিয়ে আমরা দেখছি যেখানে জলের ব্যবহার অত্যন্ত বেশি, এবং এই ডেটা সেন্টারগুলোকে রানিং কন্ডিশনসে রাখতে প্রচণ্ড পরিমাণ জল ব্যবহার করা হচ্ছে, এবং সেই জলটাকে আমরা আবার রিইউজও করতে পারছি না। এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমাদের ভীষণভাবে দরকার যে একটা প্রপার রেগুলেশনস আনা, যে এআই আমার ইচ্ছে হলো আমি হট করে উইদাউট এনি রিজন আমি এআইকে ইউজ করছি, নট দ্যাট, সেটাও আমার কাছে একটা পারমিট দরকার, আমার কোন কাজের ক্ষেত্রে আমি ইউজ করছি, এবং সেই জায়গাটা একটা রেগুলেশনস আনা দরকার। কারণ যে পরিমাণ আমরা আমাদের ইচ্ছে খুশি মতো খেয়াল খুশি মতো আমরা যে ইউজ করছি তার ফলে কিন্তু এই ডেটা সেন্টারটা প্রচুর পরিমাণ কাজ করতে হচ্ছে, এবং সেখানে জলের ব্যবহারও প্রচুর পরিমাণ হচ্ছে। প্রায় মানে 50 লিটার গিগাটন আমাদের জল ইউজ হচ্ছে এই একটা ডেটা সেন্টারকে চালানোর জন্য। তাহলে ম্যাম ভূগর্ভস্থ জলের পরিমাণও তো কমতে থাকছে, সেই জায়গাটাই তো প্রবলেম। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমরা যদি চিন্তা করি, এখানে যে ডেভেলপড কান্ট্রি তারা কিন্তু এই জায়গাটা নিয়ে ভাবছেন, এবং তারা এই ডেটা সেন্টারগুলোকে প্রচুর পরিমাণ তাপ বিকিরণ করে, মানে একসাথে এতগুলো কম্পিউটার একই সময় চলে তো বিগ ডেটা সেন্টার,
সেই তাপের ফলেও সেই সমস্ত যে প্যারিফেরিটা আছে তার 300 মিটারের মধ্যে কোনো রকমের কোনো বায়োডাইভার্সিটি এক্সিস্ট করছে না, কোনো গাছ থাকছে না, কোনো প্রাণী থাকছে না। সুতরাং এইটাও কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে ডেটা সেন্টারটা কোথায় হওয়া উচিত। এটা অনেক সময় অনেক রিসার্চার্স তাদের গবেষণা থেকে যেটা উঠে আসছে যে এটা যদি কোনো সমুদ্রের নিচে করা যায় তাহলে এই যে ন্যাচারাল যে রিফ্লেকশনস যেটা বিকিরণ যেটা হচ্ছে সেটাকে কিছুটা রিডিউস করা যাবে, এবং এই যে জলের যে ব্যবহার সেই জায়গাটাকেও রিসাইকেল করা। সুতরাং এই জিনিসটাকে আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটাকে ভীষণভাবে রাখতে হবে। শুধু মানে টেকনোলজি আমরা অ্যাপ্লাই করলেই হবে না, কারণ আমরা সভ্য, আমরা সমস্ত জিনিসের যে ব্যবহারের একটা নির্দিষ্ট পরিমিত জায়গায় কিন্তু আমাদের আসতে হবে। আদারওয়াইজ আমরা যেভাবে নেচারকে ব্যবহার করছি সেটা তো একদিন নিঃশেষ হবেই, সেটার তো অফুরন্ত তার প্রাণ ভাণ্ডার থাকবেই। যে জল আমরা ব্যবহার করছি, যে আমরা বিশুদ্ধ বায়ু যেটাকে ব্যবহার করছি সেটা যে অপরিসীম থাকবে তা তো নয়। আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ আমরা জানি, কিন্তু এই জায়গাটাতেও আমাদের কিন্তু একটাই সূর্য, এবং সেখান থেকে যে আমরা যে পাচ্ছি, যে রেজ পাচ্ছি, সেইগুলোকেও কিন্তু আমাদেরকে একটা পরিমিতভাবে ব্যবহারের জায়গায় আসতে হবে, যেটা কিন্তু গান্ধীজি আমাদেরকে অনেক আগেই শিখিয়েছিলেন যে আমাদের কিন্তু লোভের বশবর্তী হলে হবে না, আমাদের কিন্তু অলওয়েজ আমাদের নিডের কথা ভাবতে হবে। যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনটাকে যদি আমরা ভাবতে পারি তাহলে আমাদের এই লোভ বা গ্রিড যে জায়গাটা সেটার বশবর্তী হয়ে আমরা অনেক বেশি আগ্রাসনের যে জায়গাটায় যাচ্ছি সেটা আমরা সভ্যতার একটা বলা যেতে পারে সেই রেসেতে আছি। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, কেউ আমরা জানি না, কিন্তু আমরা দৌড়চ্ছি, বা সেটা কোন জিনিসটা পেলে আমরা সুখী হব বা আমরা পরিপূর্ণ হব সেটাও কিন্তু আমরা জানি না, কোথায় থামবো সেটা জানি না। সেই জায়গাটা কিন্তু আমাদের ভীষণ ভাবাচ্ছে। মানে এই সময় দাঁড়িয়ে আগামী প্রজন্মকে আমরা কি ধরনের পৃথিবী আমরা রেখে যেতে পারবো সেইটাও কিন্তু ভীষণ একটা অবশ্যই আমাদের প্রশ্নচিহ্নের কাছে এসে দাঁড়াচ্ছে। ম্যাম, আপনি তো কাজের সূত্রে অ্যামাজনের জঙ্গলে ঘুরেছেন, অবশ্যই ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে ঘুরেছেন, তো সেই জঙ্গলের সঙ্গে আমাদের ভারতবর্ষের যে অ্যামাজন সুন্দরবন তার কি মিল খুঁজে পেয়েছেন? এটা বলবো যে এটা একটা বিশাল রেন ফরেস্ট। একটা অ্যামাজন হচ্ছে রেন ফরেস্ট, এখানে যে সমস্ত গাছ, যে সমস্ত বায়োডাইভার্সিটি, সেই যে সমস্ত উপজাতি আছে তাদের যে খাওয়া দাওয়ার খাদ্যাভ্যাস, সেখানে যে ধরনের পাখি, যে ধরনের জীববৈচিত্র্য, সেটা একেবারেই একটা অন্য রকম জায়গা। কিন্তু যে জায়গাটা সমস্ত দেশের ক্ষেত্রেই আমরা জানি যে আজকে সুন্দরবনের একটা আমাদের বিরাট অংশ, এই জায়গাটাও কিন্তু আমাদের এই কোস্টাল যে সাইডগুলো আছে তার জন্য আমাদের কিন্তু আজকে কলকাতা অনেক সেফ। আমরা যে কোনো ঝড়, যে কোনো বৃষ্টি থেকে কিন্তু অনেকটা সেফ হচ্ছি। আজকে আমাজনের যে রেন ফরেস্ট আছে তার জন্য সেখানে যদি গাছ কেটে ফেলা হয় সেটা কিন্তু আমাদের এখানকার জলবায়ুতে সেখানে পরিবর্তন আসবে, কারণ তার সেখানে যেভাবে কার্বন শোষণ করছে, যেভাবে তার অ্যাকুমুলেশনস করছে, এগুলো কিন্তু একটা গ্লোবাল পার্সপেক্টিভে চিন্তা করতে হয়। এবং এটা শুধু আমাজনের সাথে আজকে ভারতবর্ষ নয়, আজকে সাহারা, আমরা জানি যে বোদেল ডিপ্রেশনস হচ্ছে আমাদের বহু বছর আগেকার একটা হ্রদের মধ্যে শুকিয়ে যাওয়া একটা হ্রদ, এবং সেই শুকিয়ে যাওয়া হ্রদের মধ্যে থেকে এই সাহারা মরুভূমি থেকে এই বাতাসের প্রভাবে এই হ্রদের মধ্যে অণুজীবীগুলো যেগুলো সেই ডাস্টের একদম কন্ডিশনসে আছে, সেগুলো আটলান্টিক মহাসাগর পার হয়ে আজকে যাচ্ছে আমাজন জঙ্গলে। এই আমাজন জঙ্গলে গিয়ে যখন সেই ডাস্টগুলো গিয়ে জমা হচ্ছে, সেখানে বৃষ্টিপাত হচ্ছে, কারণ রেন ফরেস্ট ওটা একটা, বৃষ্টিপাতের সাথে সেখানকার গাছগুলো ফসফরাসটা, কারণ এইগুলো যেহেতু ওই অণুজীবীগুলো থাকছে হ্রদের একেবারে নিচ থেকে, সেগুলো শুকিয়ে যাওয়া হ্রদের নিচ থেকে সেই ডাস্টগুলো উড়ে যাচ্ছে, ধুলোগুলো, ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে।
এবং দেখা যায় সেগুলো হচ্ছে প্রায় 22 লক্ষ টন, মানে আমার যেভাবে যদি গাড়ি তুলনা করা হয় সেই পরিমাণ গাড়ির সংখ্যক হচ্ছে ওখানেতে যদি ভর্তি থাকে ডাস্ট, অত ডাস্ট হচ্ছে একটা ইয়ারেতে উড়ে যাচ্ছে। সুতরাং ওই যে ওখানে যে গিয়ে পৌঁছচ্ছে আজকে এই ফসফরাসযুক্ত যে বাতাস কন্টেন্ট করছে আমাদের এই ফসফরাসযুক্ত ডাস্টগুলোকে, সেখানে গিয়ে হঠাৎ করে যে বৃষ্টিটা নামছে সেখানকার গাছগুলো কিন্তু ওই বৃষ্টির জলের মধ্যে থেকে ওই ফসফরাস নিয়ে সেখানে ওই গাছগুলো কিন্তু ভালো হয়ে তৈরি হচ্ছে। সুতরাং আজকে সাহারা মরুভূমির বাতাসের যে ডাস্টের কণা সেটা গিয়ে আজকে আমাজনের রেন ফরেস্টের গাছগুলোকে ভালো রাখছে। এই যে একটা ওতপ্রোত আমাদের ইন্টার রিলেশনস, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা সবসময় ভেবে থাকি আজকে ওই অঞ্চলেতে গাছ কাটা হচ্ছে তো আমার এখানে কোনো প্রভাব পড়বে না, এটা কিন্তু নয়। ওখানে নদী শুকিয়ে গেছে তো আমার এখানে কিছু হবে না, ওখানে জলাভূমি বুঝিয়ে তো আমার এখানে কিছু হবে না, এটা কিন্তু নয়। কারণ আমাদের ওই একটাই আকাশ, এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। সুতরাং এই যে জলাভূমি, এই আজকে নদী, আজকে বাতাস, এগুলোই আমাদের সম্পদ। এগুলোকেই রক্ষা করা যেন আমাদের একটা মূল মন্ত্র হয়, আমাদের যেন একটা পলিসি হয়, আমাদের যেন সেই সঠিক বার্তাটা যেন আমাদের থাকে, সেই লক্ষ্যটা যেন আমাদের থাকে, সেটা সবসময় কিন্তু আমাদের দেখে নেওয়া উচিত। কিন্তু কলকাতা শহরে তো আমরা যত্রতত্র জলাভূমি বুঝিয়ে কংক্রিটের জঙ্গল গড়ে তুলছি। তো এই জলাভূমিগুলোকে যদি বাঁচাই তাহলে কি কোনোভাবে কলকাতা শহরকে রক্ষা করতে পারবো না আমাদের প্রকৃতিকে রক্ষা করতে পারবো? না, এটা শুধু কলকাতা বলে নয়, আজকে এই জলাভূমিকে বুঝিয়ে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায়। ওই যে বললাম আমাদের থাকার জায়গা কম পড়ছে, আমরা বাড়ি তৈরি করতে চাইছি, আমরা কনক্রিট চাইছি, কিন্তু আমরা এই ব্যালেন্স রাখছি না যে কতটা সবুজ রাখলাম আমরা। এই জলাভূমির তো একটা গুরুত্ব আছে, এটা তো আমি বারবার করে বলি এবং বিভিন্ন জায়গায় আমি এটা নিয়ে আমার যেহেতু একটা গবেষণারই জায়গা, সেটার মাধ্যমেও আমি দেখেছি যে এই জলাভূমিগুলো যে শুধু বায়োডাইভার্সিটি, মানে যেগুলো আমরা বলি জু প্ল্যান্টন, ফাইটোপ্ল্যান্টনস বা বিভিন্ন ধরনের পাখি বা অ্যানিমালস, রেয়ার স্পিসিস, সেগুলোকে রক্ষা করছে, তাদের রক্ষাভূমি তা নয় শুধু, এটা একটা নিকাশি ব্যবস্থাকে ধরে রাখছে। সেজন্য জলাভূমিগুলোকে কিন্তু কিডনি বলা হয়, কারণ এর মাধ্যমে ফিল্ট্রেশনস হয়ে আমাদের যে শহরে যে দূষিত জল থাকে সেগুলো বেরিয়ে যেতে পারে। এছাড়াও শুধু কলকাতায় বলে নয়, বিভিন্ন রুরাল অঞ্চলেতেও আজকে এই জলাভূমিগুলো কিন্তু ফিল্টার হিসাবে কাজ করে। সেটা আমাদের বুঝতে হবে যে এই জলাভূমিগুলো আমাদেরকে একটা কার্বন সিকভেস্ট্রেশনস করছে, মানে আমরা যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট বাড়াচ্ছি, আজকে আমরা নেট জিরোর কথা ভাবছি। নেট জিরো তো এটা কোনো মেশিন নয়, এটা কোনো হঠাৎ করে আমরা বসে আছি আর পরের দিন সকালে দেখবো আমি নেট জিরোতে পৌঁছে গেলাম, এটা তো আমাদের বিস্ময় ভাবনা ছাড়া আর কিছু হতে পারে না। আমাদের অ্যাক্টিভিটি দিয়েই তো আমাদের এই নেট জিরোতে পৌঁছতে হবে। সুতরাং এই নেট জিরোটা আসলে কি? এটা কিন্তু কার্বন যেটা বলছি আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা অ্যাড করছি, সেটাকে আমরা কিভাবে নিউট্রাল করব। এই জলাভূমিগুলোর মধ্যে যে সমস্ত গাছগুলো জন্মায় সেগুলোর মধ্যে অসম্ভব পরিমাণ কার্বন সিকভেস্ট্রেশনস ক্যাপাসিটি থাকে, এগুলো ন্যাচারালি তৈরি হয়। সুতরাং এই ন্যাচারাল শিল্ডগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে। যদি আমাদের ভূমির চরিত্র ঠিক রাখতে হয়, আমাদের যদি ভৌগোলিক যে সীমারেখা সেটাকে যদি ঠিক রাখতে হয়, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন কোস্টাল সাইট আজকে কিন্তু ভেঙে যাচ্ছে, সেখানে প্রচুরভাবে ম্যানগ্রোভস যেগুলো আমাদের মাটিকে শক্ত করে ধরে রাখতে পারে সেগুলোর কিন্তু আমরা চাই, যেগুলো ব্লু কার্বনস আমরা বলি, আমরা ব্লু ইকোনমির কথা বলি, কিন্তু ব্লু কার্বন দিয়ে যে ইকোনমিটা তৈরি হচ্ছে সেটাকে ভাবতে হবে। শুধু আমাদের রিসর্টের দিকে চিন্তা করলে হবে না, আমি কখনোই বলছি না রিসর্ট বিরোধী, তা নয়, কিন্তু সেটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে সেই ধরনের স্পেসেতে অফকোর্স আমরা ভাবতে পারি।
কিন্তু ব্লু ইকোনমির সাথে আমি সবসময় বলবো যে ব্লু কার্বন আমরা কিভাবে সিকোয়েস্ট্রেশনস করতে পারি সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি বোধহয় নিকোবর আইল্যান্ডে নিয়েও একটা আর্টিকেল লিখেছিলেন, সেখানে অত্যাধুনিক বন্দর বা শহর গড়ে তোলার জন্যে জলাভূমি বোঝানো হচ্ছে বা অনেক গাছ কেটে ফেলা হচ্ছে। এটা নিয়েও আপনার একটা আর্টিকেল আমি রিসেন্ট পড়েছি, এটা নিয়ে একটু বলবেন? দেখো, এটা শুধু নিকোবর নয়, আমি আন্দামান গেছি, আমি নিজস্ব সেখানেও আমি বিভিন্ন মানে যেগুলো আমাদের ট্রাইবস, আমরা যে ট্র্যাডিশনস, আবার ফিরে আসছি আমাদের ট্র্যাডিশনসের জায়গায়, সেখানেও কিন্তু আজকে আমরা দেখেছি জারওয়ার্স দেখেছি, আজকে আমরা নিকোবরিতে দেখেছি, নিকোবরিজ আছে, স্যাম্পন আছে। তো যে বিষয়টা সেটা আমরা অবশ্যই আমাদের ট্রান্সশিপমেন্ট বন্দর সেগুলো আমাদের দরকার, কিন্তু তার সাথে সাথে যেটা বলবো যে এই সমস্ত মানুষদেরও কিন্তু একটা রিসেটেলমেন্ট দরকার, যে তাদেরকেও বাঁচিয়ে রাখা, যে তাদের উপজাতিটাকে, কারণ সোর্স, আজকে যদি আমরা ইতিহাসকে ভুলে যাই, আজকে যদি আমরা স্যাপিয়েন্স যেভাবে আমরা উঠে এসেছি, যে সেই ধারার সেই অগ্রগতিটাকে আমরা যদি অস্বীকার করতে থাকি, তাহলে কিন্তু কোথাও আমাদের সভ্যতার অগ্রগতি একদিন থমকে যাবে। সুতরাং শুধু টেকনোলজিক্যাল আপলিফমেন্ট কথা না ভেবে তার সাথে অবশ্যই ব্যালেন্স করে চলাটাও আমাদের দরকার। তার জন্য আজকালকার দিনে অনেকেই প্রশ্ন হয় যে কোথায় গাছ লাগাবো, কলকাতার জায়গায় তো রাস্তায় খুঁজে পাই না, সব কনক্রিট, কিংবা কোথায় গাছ লাগাবার তো জায়গা নেই। যদিও আমরা খুব মানে এখন একটা চল আমরা দেখেছি যে মানুষ কিন্তু গাছ উপহার দিতে ভালোবাসে, গাছ নিজে গ্রহণ করতে ভালোবাসে। সুতরাং আজকে এই গাছকে লাগাবার জন্য সেই মাইন্ডটা থাকতে হবে। রুফটপ গার্ডেন আছে, সেখানে টেকনোলজিক্যাল ভাবতে হবে। সুতরাং আজকে আমাদের ভার্টিক্যাল গার্ডেন আছে, সেখানে আমরা করতে পারি। সুতরাং আজকে স্পেস নেই বললে চলবে না, স্পেস ক্রিয়েট করতে হবে, সবুজকে বাঁচিয়ে চলতে হবে। এবং ওই শুধুমাত্র বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওই দিনটাতেই গাছ লাগাবো, এটা এই ভাবনাটাও মনে হয় বাদ দিতে হবে। হ্যাঁ, সেটা তো মানুষের ভাবনার বিষয়, এটা তো মানুষ বিভিন্ন আজকাল, তবে বিভিন্ন মানে আচার অনুষ্ঠান সব কিছুতেই আজকাল গাছের একটা প্রবণতা হয়েছে। এটা অবশ্যই এটা একটা ভালো দিক যে সবুজকে আমরা আহ্বান জানাচ্ছি, কিন্তু সেটাকে রক্ষা করা, সেটাকে কতবার জল দিচ্ছি সেটাকে অ্যাডাপ্ট করা, বিভিন্ন ধরনের আজকে পকেটস যেগুলো আমাদের পাতিত জমি আছে সেখানে বিভিন্ন গাছ লাগিয়ে আমরা সেই গাছগুলোকে, সেই পার্টিকুলার জায়গাটাকে আমরা অ্যাডাপ্ট করতে পারি। অ্যাডাপ্ট আমরা যেমন সারা বছর তার দায়িত্ব নেওয়া, দায়িত্ব মানে কিন্তু শুধু নামটা লেখা নয়, সেখানে সেই গাছটা ঠিক আছে কিনা, তার জল দেওয়া হচ্ছে কিনা, তার সারের ব্যবস্থা করা, তার ট্রিমিং করা। গাছকে নিয়ে কিন্তু আমরা খুব অবহেলা করি, কারণ গাছ তো গাছের মতো বাড়বে, সেখানে আমার কি করবার থাকে, বহু মানুষের একটু জল দিলেই তো হবে, আর বৃষ্টিপাত হলে তো সেটাও দরকার নেই। সুতরাং গাছকে কিন্তু প্রপারলি যদি আমরা ট্রিমিং না করি তাহলেও কিন্তু গাছটা পড়ে যেতে পারে। এছাড়াও আমাদের বিভিন্ন যে ঝড়ের গতিবেগ থাকে, বিভিন্ন সময় প্রচুর মানে ট্র্যাডিশনাল যে বড় গাছগুলো সেগুলোকেও হারাতে হয়, সেগুলোকেও ট্রান্সপ্লান্টেশনসের ব্যবস্থাটা ইট ইজ মাস্ট। বহু জায়গায় কিন্তু এটা এখনও পর্যন্ত ল্যাক্স আছে, যে আমরা ট্রান্সপ্লান্টেশনস করাতে পারছি না, মানে সহজে মানুষের হাতের কাছে সেই অ্যাভেলেবিলিটিটা নেই যে যদি একটা গাছ পড়ে যায়, মানুষের সদিচ্ছা আছে, প্রচুর মানুষ কিন্তু করতে চায়, কিন্তু সেই তার কাছে সেই টেকনোলজিটাকে তার হাতের কাছে এনে দেওয়া, এটা কিন্তু ভীষণ দরকার। ম্যাম, আপনার বইতে ইলেকট্রনিক ওয়েস্ট, সেখানে আপনি বজ্রের অনেক ডেটা দিয়েছেন। সেখানে আপনি বলেছেন যে কলকাতায় যে বজ্র ম্যানেজমেন্টের ব্যবস্থা সেখানে অনেক গ্যাপ আছে, তো এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? অ্যাকচুয়ালি বর্জ্য ব্যাপারটাই কেউ বোঝে না, এটাই মানে সাধারণ মানুষের কাছে কিন্তু নেই, মানে এই ধারণাটা খুব কম, কারণ আমরা এতটা মানে ইলেকট্রিক্যাল গুডস ইউজ করি, আমাদের প্রত্যেকের হাতে একটা নয় চারটে মোবাইল, আমাদের প্রত্যেকের ঘরে একটা এসি নয় চারটে রুমে চারটে এসি। সুতরাং সেটা থেকে তো ওয়েস্ট তৈরি হবেই। এই যে ওয়েস্ট তৈরি হচ্ছে সেটাকে আমরা দেখতে পাই না, সেটাকে আমরা নেগলেক্ট করি, মানে এই ওয়েস্টটার মধ্যেই কিন্তু আমাদের সমস্যা। কারণ আমরা যে কোনো জিনিস ব্যবহার করছি সেটা থেকে তো আমার একটা সোর্স অফ ওয়েস্টেজ বেরোবেই,
এবার সেই সোর্স অফ ওয়েস্টেজটাকে কিন্তু সেগ্রিগেশনস দরকার, যে সব ওয়েস্ট তো একরকম হয় না। আমি খাচ্ছি যখন, আমার যে ডোমেস্টিক ওয়েস্ট যেটা তৈরি হচ্ছে, আমার যে কোনো সবজির যে পিল অফগুলো থাকছে, সেটা যে ওয়েস্ট ক্রিয়েট করছে, সেটা তো আমার যে ইলেকট্রনিক গুডসটা আজকে ফ্রিজটা খারাপ হয়ে গেলে পরে সেটা যদি আমি একই জায়গায় মিশিয়ে দিই, তাহলে কিন্তু তার থেকে যে পরিমাণ ধাতব মৌলগুলো আমার বিভিন্ন নদী নালা জায়গায় যারা স্ক্র্যাপ করছে আনঅর্গানাইজ সেক্টর থেকে, সেখান থেকে তাদের যে ক্ষতিটা হচ্ছে, সেটা কিন্তু একটা সাংঘাতিক ক্ষতি। সুতরাং এই ধরনের ওয়েস্টটাকে নিয়ে আমাদের আরও সিরিয়াস থিঙ্কিং দরকার। তার কিন্তু প্রপার লেভেলিং দরকার। প্রপার লেভেলিং না হলে একটা মানুষ কিন্তু সেটাকে আফটার ইউজ সে সেটাকে কোথায় ফেলবে সেটা কিন্তু সকলের জানা নেই। ডোমেস্টিক যারা ইউজ করে তারা কিন্তু জানে না। সুতরাং এই জিনিসগুলোকে যে আমাদের সেখানেতে এক্সটেন্ডেড প্রডিউসের রেসপন্সিবিলিটি আছে, যে কোম্পানি আছে তারাই সেগুলোকে রিসাইকেল করে, তারা সেগুলোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা, মানে এই ইমপ্লিমেন্টেশনসটা ভীষণভাবে দরকার, যেটা ল্যাক আছে আমাদের এখানে। এবং সেটা আস্তে আস্তে আরও গড়ে উঠুক, মানুষ আরও এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা আমি মনে করি এই সময় দাঁড়িয়ে আমাদের এই সভ্য শহরগুলোর একটা কিন্তু ভীষণ ভীষণ মানে এমার্জেন্ট প্রবলেম। কারণ আমরা যে কোনো ডাম্পকে আমার বাড়ি থেকে অন্য জায়গায় জাস্ট থ্রো করে দিতে পারলেই দ্যাট ইজ ক্লিয়ার, কিন্তু সেটা আমার একটা পাবলিক হেলথ ইস্যুস তৈরি করছে। সেটা বিভিন্ন সময় জমে থাকতে থাকতে সেখান থেকে যে ফিউমসটা তৈরি করছে, সেটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস, মিথেন। সুতরাং আমি আমার বাড়িটাকে পরিষ্কার করলাম বাইরে ফেলে দিয়ে, কিন্তু সেখানে যেখানে ফেলছি সেটা কিন্তু একটা ডাম্প রিজিয়ন তৈরি হয়ে যাচ্ছে। বহু জায়গায় যত্রতত্র প্লাস্টিক্স, বটলস, আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, এগুলো থেকে থাকছে। মানুষকে এনভায়রনমেন্ট লিটারেট হওয়া ভীষণভাবে দরকার। মানে লিটারেসি ইন দ্য সেন্স হচ্ছে এই কনসেপ্টগুলোকে আনা, যে কীভাবে আমি আমার নিজস্ব ওয়েস্টকে আমি কিভাবে রেগুলেট করব, সেটার জন্য কিন্তু আমাদের পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। ম্যাম, কোড রেড ফর আর্থ এই টার্মটা কি একটু বুঝিয়ে বলবেন? আমাদের বিভিন্ন ধরনের এই যে সোর্স সেগ্রিগেশন যেগুলোকে করা হয়, সেগুলোকে কিন্তু আমরা দেখি যে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, যেগুলো আমরা গ্রিন একটা পাত্র ব্যবহার করি, আমাদের যেগুলো নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট সেগুলোকে আমরা ব্লু অনেক সময় ব্যবহার করি। এই কোডিং কালারটাকে আমাদেরকে বুঝতে হয়, যে অনেক সময় আমরা সেটা না বুঝে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিক্সড করে ফেলি। সুতরাং এই মিক্সিংটা হলে পরেই আর কিন্তু আফটার মানে আমাদের যে কোনো জিনিস সেগ্রিগেশনসের পর আফটার সেগুলোকে নিয়ে আর কোনোভাবে কাজে লাগানো যায় না। সুতরাং একটু এই যে বললাম এনভায়রনমেন্ট লিটারেট হওয়া, সেটা হয়তো এইটুকু ডিসকাশনসে হওয়া সম্ভব নয়, কারণ এগুলো আমাদের প্রাথমিক শিক্ষা, যেমন হেলথ অ্যান্ড হাইজিন প্রাথমিক শিক্ষা। এই জায়গাটাতে আজকালকার দিনে যে জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি, সেগুলো আমাদের স্কুল লেভেল থেকেই কিন্তু ইমপ্রিন্ট করতে হবে, তাদেরকে শেখাতে হবে। এবং এটা একটা মানে কমিউনিটি অ্যাওয়ারনেস দরকার। মানে এটা তো শুধু একটা স্কুল চিলড্রেন শিখলেও হবে না, এটা তো আমাদের কমিউনিটির মধ্যে আসতে হবে। সুতরাং কমিউনিটি অ্যাওয়ারনেসটা যত বাড়বে তত কিন্তু আমরা পরিবেশগতভাবে শিক্ষিত হয়ে উঠব, এটা আমি মনে করি। চারিদিকে যে এত যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে কি আমাদের প্রকৃতির কোনো ক্ষতি হচ্ছে? যেটা বলবো যে এটা আমাদের কাছে এই সময় দাঁড়িয়ে সত্যি ভীষণভাবে এটা একটা মর্মাহত জায়গায় আমরা আছি। কারণ আমরা এই সময় 2026-এ দাঁড়িয়ে আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আজকে যে যুদ্ধ হচ্ছে, এটা নিয়ে কিন্তু রিসেন্টলি দ্য আর্থ বলে একটি অর্গানাইজেশনস থেকে একটি স্টাডি উঠে আসে, এবং যে গবেষণাপত্র থেকে যেটা দেখা যাচ্ছে যে এই যুদ্ধের মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে শুধু 33 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড আমাদের বাতাসে শুধু অ্যাড হয়েছে। সুতরাং এর হিসেবটা কি হলো, এটার ব্যালেন্স কি করে হবে?
এটা তো আমরা কখনোই, এই যে কার্বন ডাই অক্সাইডটা বাতাসে অ্যাড হয়ে গেল, এটার তো কোনো সিকোয়েস্ট্রেশনস, কোনো মেকানিজম নেই। এটা দিয়ে তো কোনো মেশিন বসানো হয়নি যে এই শুষে নেওয়া হবে, কার্বন ডাই অক্সাইডটা শুষে নিয়ে অক্সিজেনকে রিপ্লেস করা হবে। সুতরাং এই যে আমরা যেভাবে আমরা আজকে শুধু নিজস্ব ক্ষমতার লড়াইতে আছি, নিজস্ব আগ্রাসনের লড়াইতে আছি, যে স্বার্থপরতা আমাদের ভীষণভাবে আজকের যে সমাজে আমাদের পরিবেশকে ইগনোর করা যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, সেখান থেকে কিন্তু আজকে আমরা নিজের পায়ে নিজেই কুড়ুল মারছি। কারণ এই যে অ্যাড করলাম আমরা কার্বন ডাই অক্সাইড, এটা তো শুধু কার্বন ডাই অক্সাইড নয়, বাতাসে বিভিন্ন ধরনের পলিউটেন্টগুলো এসে মিশেছে, বিষাক্ত বিষাক্ত পলিউটেন্ট। এবং এই যুদ্ধের কারণে তো আমরা প্রচুর সৌধকেও দেখলাম, যে আজকে হেরিটেজ নিয়ে কথা বলছিলাম যখন, কতগুলো হেরিটেজও শেষ হয়ে গেছে। সুতরাং এই বললাম, যেমন আমাদের ইটকাট পাথর শেষ হয়েছে, তেমন কিন্তু আজকে বাতাস হচ্ছে আমাদের কাছে সম্পদ। সুতরাং এটাও আমাদের কাছে একটা হেরিটেজ। সুতরাং এই জিনিসটাকে যদি আমরা রক্ষা না করতে পারি, যে যে জায়গায় আছি সেখানকার যদি বাতাসের গুরুত্ব না বুঝি, সেখানকার প্যারামিটার্সগুলো, আজকে আকাশ দেখতে যদি আমরা না শিখি, আমরা যদি না দেখে বুঝতে পারি যে বাতাসটা আজকে ভীষণভাবে একটা গুমোট হয়ে আছে, বা আমরা সবসময় যদি একটা এয়ার কন্ডিশনস রুমেই যদি থাকতে অভ্যস্ত হই, স্বাভাবিক যদি ক্লাইমেটের সাথে আমাদের যদি পরিচয় না হয়, তাহলে ক্লাইমেট অ্যাকশনস ব্যর্থ, তাহলে আমরা অ্যাকশনস নিতে ব্যর্থ। মানে আমাদের যে এসডিজির যে গোলগুলো আছে, সেখানে কিন্তু এই ক্লাইমেট অ্যাকশনসের কথা কিন্তু বারবার বলা হচ্ছে। এবং আমাদের পরিবেশ দিবসেও যেভাবে এবছরের যে থিম উঠে আসছে, সেখানেও কিন্তু বলা হচ্ছে ক্লাইমেট অ্যাকশনসের কথা। কারণ আমরা একটা এমার্জেন্ট সিচুয়েশনসের মধ্যে আছি। প্রত্যেকটা মানুষ যে যেভাবে পারবে, তার কিন্তু সেভাবেই এই ক্লাইমেট অ্যাকশনসের সামিল হওয়া ভীষণভাবে দরকার। এবং এটা শুধু একটা দিনের জন্য নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যেভাবে এই পাহাড় জঙ্গল সমস্ত কিছুকে আমরা যেভাবে হারাচ্ছি, আজকে কিন্তু এই ক্লাইমেট অ্যাকশনসের যেটা কথা বলছি, আজকে একটা দিন ক্লাইমেট অ্যাকশনস নয়, আজকে বছরের 365টা দিন কিন্তু আমাদের এই বিভিন্নভাবে ক্লাইমেট অ্যাকশনসের কথা কিন্তু ভাবতে হবে, বা সেটাকে প্র্যাকটিস করতে হবে, বা অভ্যেসের মধ্যে আনতে হবে, সেটা নিজস্বভাবে। মানে এটা এরকম নয় যে চাপিয়ে দেওয়া হলো, মানে কোনো ফাইন দিয়ে ক্লাইমেট অ্যাকশনস হয় না। কারণ ফাইন দিয়ে একটা জায়গায় রেগুলেট করা যায়, এই অ্যাকশনসকে কিন্তু নিজস্ব থেকে আসতে হবে। এবং প্রত্যেকটি প্রাণী আজকে যেভাবে আমরা দেখি, সব থেকে কিন্তু পৃথিবীর বুকে মানুষ এই মাদার নেচারকে সব থেকে বেশি ব্যবহার করে। আজকে আর বাকি যে প্রাণীগুলো আছে, তারা কিন্তু যতটা গ্রহণ করছে ততটা ফিরিয়ে দিচ্ছে। আমরা কিন্তু শুধু গ্রহণ করছি, ফেরাবার তালিকাটাও আমাদের কিন্তু ভাবতে হবে যে কিভাবে আমরা সেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারি, সেটাই হবে আমাদের অ্যাকশনস। সুতরাং আজকের যে এবছরকে যদি আমরা ভাবি, সেখানে ক্লাইমেট এই সময়কে যদি ভাবি, তাহলে কিন্তু আমাদের এমার্জেন্স যে সময়টা চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সব জায়গা থেকে যেভাবে আজকে কার্বন ডাই অক্সাইড, যেভাবে আজকে পলিউটেন্টগুলো বিভিন্নভাবে মিথেন গ্যাস এসে অনবরত অ্যাড হচ্ছে, আমরা কোথাও রেগুলেট করতে পারছি না। সুতরাং সেইটা যদি আমরা নিজস্বভাবে প্রত্যেকে নিজেরা যদি রেগুলেট করতে পারি, নিজের পরিমিত বোধটাকে যদি আমরা রাখতে পারি, আমাদের ব্যবহার যদি প্রয়োজনের মধ্যে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু এই সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট গোলগুলো সহজে কিন্তু অ্যাচিভ করতে পারবো। এবং সেটাই হবে আমাদের ক্লাইমেট অ্যাকশনস। আমরা প্রতিনিয়ত কোন ভুলগুলো করে যাচ্ছি, যেগুলো আমাদের চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে? এটা পরিবেশগত ভুল তো অনেক রকম হয়। আমার যেটা মনে হয় যে এনভায়রনমেন্ট ক্রাইম, এইটাও হওয়া উচিত। এই এনভায়রনমেন্ট ক্রাইমটা আমাদের খুব লুজ, মানে আমরা কেউ এনভায়রনমেন্ট ক্রাইম করে খুব বেশি তাকে পানিশড হতে হয়েছে আমরা দেখি না, তাই হয়তো এই ভুলগুলো হয়তো খুব একটা চোখে পড়ে না।
যদি আজকে হতো যে একটা প্লাস্টিক্স নিয়ে বেরিয়েছি বলে আমাকে তার সাজা দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমি এই ক্রাইমটা করতে, এটা আমার এনভায়রনমেন্ট ক্রাইম বলে গণ্য হতো। এটা আমার খুব একটা সহজ ভুল বলেই গণ্য হয়, এটা কোনো ক্রাইম নয়। সুতরাং এই ভুলগুলোই যদি ধরা যায়, সেটা তো সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রির অবধি আছে। আমরা ঘুম থেকে উঠে যে ব্রাশটা ব্যবহার করছি সেটাও প্লাস্টিক্স, আমরা যতক্ষণ ট্যাপটাকে খুলে রেখে দিচ্ছি সেটাও কিন্তু আমাদের ওয়েস্টেজ, জলের যে ট্যাপ আমরা খুলে রাখি জেনারেলি। এবং বিভিন্ন জায়গায় রাস্তায় বেরোলেই দেখা যাচ্ছে যেভাবে আমাদের বিভিন্ন যে ট্যাপসগুলো সেগুলো থেকে লিকেজ হচ্ছে, এই লিকেজের পরিমাণটাও সেটাও আমাদের ভুল। কার ভুল আমাদের বিচার করার কোনো জায়গা নেই। যদি কোথাও আমাদের কিছু করবার মতো সুযোগ থাকে, সেই সুযোগটাকেই হয়তো আমরা যদি কাজে লাগাতে পারি, চিহ্নিত করতে পারি, ভুলটা ধরিয়ে দেওয়াটাও কিন্তু দরকার। কারণ আমরা তো অভ্যস্ত হয়ে গেছি ভুলেতে, আমরা ভুলটাকে ভুল বলে আর বুঝতে পারি না, এটাই নিয়ম, আমরা ধরে নিই। সুতরাং এটা যদি যে কোনো এনভায়রনমেন্ট লিটারেট পারসনস যদি পাশ থেকে কাউকে একটু সাহায্যও করেন, তাহলেও হয়তো সেটা আমাদের একটা ক্লাইমেট অ্যাকশনস বলে গণ্য হবে। সুতরাং এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই যে যেটুকু কাজ আমরা পরিবেশের জন্য করছি সেটুকু আমরা নিজের স্বার্থে করছি। নিজের একটা সুন্দর পরিবেশ পাওয়ার জন্য, আমাদের একটা সুন্দর এনভায়রনমেন্ট, সেখানেতে পরিশুদ্ধ বাতাস, পরিশুদ্ধ জল। যদি ট্যাপ খুললে আমরা দেখতাম একটা ইয়েলো ওয়াটার বা একটা ফেরাস বা ধরনের জল যদি আসতো, তখন আমরা খুব বিরক্ত হতাম। কিন্তু আমরা যখন আমাদের বাড়ি থেকে একটা প্যাকেট শুদ্ধ নোংরা রাস্তায় ছুঁড়ে ফেলে দিই, আমরা কিন্তু বিরক্ত হই না, আমরা খুব পরিতৃপ্তি হই যে আমাদের বাড়ির নোংরাটাকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম। সুতরাং এই ভুলগুলো আমরা অনবরত করে যাচ্ছি। এবার হচ্ছে আমাদের রেকটিফিকেশনস। এই রেকটিফিকেশনসটা আমরা নিজে কতটা করতে পারবো বা আমরা নিজেরা কোলাবোরেটলি কতটা করতে পারবো, সেটাই হচ্ছে এখন আমাদের অ্যাকশনস। অসংখ্য ধন্যবাদ ম্যাম নতুন পাতার সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্যে। আজকের এই আলোচনা থেকে এইটাই শিখলাম যে প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব শুধুমাত্র আমার একার নয়, আমাদের সকলকে ইনিশিয়েটিভ নিতে হবে যাতে আমরা আমাদের মাদার আর্থকে ভালো রাখতে পারি। ভালো থাকবেন। সম্পূর্ণ এপিসোডটায় সাথে থাকবার জন্যে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, পরিবেশকে ভালো রাখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।